স্টার্ট হয়েছে, এই উইন্ডোতে আসলে দেখা যাবে। এই যে ওকে, সো কী অবস্থা মার্কেটের এটা দেখতে হবে আমাদের এখন। ওকে, জি। সো মার্কেট এখন এটা হচ্ছে ওভারনাইট সেশন চলতেছে, মানে যেখানে ভলিউম কম থাকে। এটা 1 মিনিট চার্টে আছি আমরা এখন। তো আমরা যদি এখন হচ্ছে বড় থেকে ছোট চার্টে আসতে হয়, হ্যাঁ, আমরা 4 ঘন্টা চার্টে যেয়ে দেখি কী অবস্থা মার্কেটের। 4 ঘন্টা চার্টে যাই যদি দেখি, এগুলো অনেক দিন, একটা একটা বড় বড় যে ইয়েগুলো নিচে, এই যে বড় বড় ভলিউম, এগুলো অনেক অনেক দিন, এক একটা 4 ঘন্টা 4 ঘন্টা করে বার। তো 4 ঘন্টার চার্টে কোথায় অবস্থান করছি, এইটা হচ্ছে আমাদের টোটাল মার্কেটের অবস্থা। হুম, এটা হচ্ছে টোটাল মার্কেটের অবস্থা আমাদের। এইটা হচ্ছে গত, এই যে এই ভলিউমটা গত শুক্রবার, এই যে বড় একটা ভলিউম, বড় একটা ভলিউম, দুইটা নামছে, এটা শুক্রবার হয়েছে। তার আগে বৃহস্পতিবার হয়েছে, বৃহস্পতিবারও নামছে দিনের টাইমে, তার আগের দিনও নামছে। আর শুধুমাত্র রাত্রে এরকম একটু উপরের দিকে যায়, মানে এই যে নামা, গত সপ্তাহে 3 দিন কি 4 দিন খোলা ছিল, 1 2 3 4, 4 দিন, মঙ্গলবার একদিন ছুটি ছিল। সো এই দিনও পড়ছে এই যে বড় ভলিউমে। তারপরে ওভারনাইট সেশন গেছে, তারপরের দিনও হালকা কনসলিডেট এবং পড়ছে, এই যে এই দুইটা বার তারপরের দিন। তারপরের দিনও এই যে মোটামুটি এই বারটা পড়ছে, তারপরের দিনও পড়ছে, মানে প্রত্যেক দিন পড়ছে। রাত্রে গিয়ে একটু ওঠা ট্রাই করছে, এখন একটু উঠছে। তো 4 ঘন্টার মার্কেটে এখন মার্কেট আছে 54-54-তে, মার্কেট উপরে উঠছে 54-63 পর্যন্ত গেছে, যে সাইডে দেখলে বুঝতে পারবে। এখানে 53-96-তে দাঁড়ায় আছে, মানে এই 53-96 থেকে ব্যাক গেছে 53-96। তো আমাদের নেক্সট টার্গেট যেটা হতে পারে, এই যে এইটা হচ্ছে নেক্সট টার্গেট, 53-70-72 হচ্ছে। এইটা যদি ভেঙে যায়, 5400 পয়েন্ট যদি ভেঙে যায়, নেক্সট টার্গেট গিয়ে দাঁড়াইতে পারে 5370-এ, ঠিক আছে। আর এই যে একটা এখানে একটা, এই যে এখানে যেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা ইয়ে দেখতে পাচ্ছি, এটা যদি আমি ইয়ে টানতে পারতাম, লাইন টানতে পারতাম, হরাইজন্টাল লাইন, এই লাইনটা যদি টানি, এইখানে লাইন টানলাম, হরাইজন্টাল লাইন, এই যে হরাইজন্টাল লাইন, এইটা একটা সাপোর্ট আছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে 54-60 কাছাকাছি একটা সাপোর্ট, এই যে এই সাপোর্টটা, এই যে নিচে দুইবার ব্যাক করছে এখান থেকে। সো 54-60 কাছে এই সাপোর্ট, এই সাপোর্ট যদি ক্লিয়ার করতে পারে, তখন আর একটা সাপোর্ট পাবে এই জায়গায় গিয়ে 55-28-এ, ঠিক আছে। সো আমাদের কথা হবে যেটা 54-70, এটা হচ্ছে এইটার উপরে যে যদি এরকম বাড়তে থাকে তাহলে তো বাড়বে। আর আমাদের এইটা যদি ভেঙে নিচে আসে তাহলে তো নিচে নামবে। এটা ভেঙে নিচে আসলে 4 ঘন্টার চার্টে যেটা দেখতে পাচ্ছি, একদম এইটা যদি ভেঙে চলে আসে, এইটা ভেঙে চলে আসলে মোটামুটি এই যে 51-5200-র কাছাকাছি আসার একটা টার্গেট থাকবে। অলরেডি আর আপ ট্রেন্ডে নাই। আপ ট্রেন্ড বলতে মার্কেট উপরে যাচ্ছিল অনেক দিন ধরে, উপরে 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 উপরে, এই যে এখানে আপ ট্রেন্ড ব্রেকআউট হয়েছে। এইটা যেদিন ভেঙে গেছে এখানে, এই যে এই নেক লাইন যখন ভেঙে গেছে, তখন থেকে মার্কেট শুধু নিচেই গেছে। এই যে এইটা নেক লাইন, নেকলাইন বুঝছিস, এখানে একবার টাচ করে উপরে জি। গেছে, এখানে একবার টাচ করে উপরে গেছে, এইখানে ভেঙে গেছে এই নেকলাইন। থার্ড টাইম যখন আসছে, সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম যখন আসছে, মার্কেট ভেঙে ভেঙে গেছে। গেছে। এটা যখনই ভেঙে গেছে, মানুষ বুঝছে যে না, 3বার চেষ্টা করা হয়েছে এই টপকানোর, পারেনি। সো তখন নিচে যাওয়া শুরু হয়েছে। সো এখন আর একবার একটা পুল ব্যাক করার ট্রাই করা হচ্ছে, মানে উপরের দিকে। তো মার্কেট ক্লিয়ারলি ভেঙে গেছে। আচ্ছা, আমরা একটু নিউজ দেখে আসি, নিউজ তো দেখা হয়নি আমাদের, ঠিক আছে, নিউজ দেখা হয়নি। নিউজটা দেখেছি, নিউজে কী বলে। আজকে তেমন একটা কোনো নিউজ নেই, আমি অলরেডি চেক করছি, তারপরেও আমাদের রেকর্ডের স্বার্থে হচ্ছে 8টা 20 বাজে, এখনও 10 মিনিট আছে মার্কেট ওপেন হইতে। তো 10 মিনিটের ভিতরে ইয়ে করে ফেলতে পারবো, মানে আজকে কোনো বড় নিউজ নেই। তারপরেও আজকে আমরা দেখে আসি ইয়েতে, ইকোনমিক ক্যালেন্ডার থেকে দেখবো আমরা। ইকোনমিক ক্যালেন্ডারে আজকে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নেই, কালকেও তেমন বেশি কিছু নেই। টিউসডে, সেপ্টেম্বর 10, সেপ্টেম্বর 11-তে সিপিআই ডাটা আসবে, মানে এটা হচ্ছে ইনফ্লেশন ডাটা, কোর ইনফ্লেশন, কোর প্রিন্সিপাল ইনফ্লেশন, ঠিক আছে। সিপিআই মানে সিপিআই, নর্মাল সিপিআই, কোর সিপিআই, দুইটা খুব ইম্পর্টেন্ট। ইনফ্লেশন বাড়লে শেয়ারের দাম কমবে, কমলে শেয়ারের দাম বাড়বে। তারপরে পিপিআই আছে, এটাও একটা কাইন্ড অফ ইনফ্লেশন ডাটা, প্রিন্সিপাল সামথিং ইনফ্লেশন, কোর পিপিআই পরের দিন, বৃহস্পতিবার। এই দুটাও খুব ইম্পর্টেন্ট, এই দুটা 8টা 30, 8টা 30, মার্কেট ওপেন হওয়ার আগে ভালো, মার্কেটের রিয়াকশন তখন দেখা যাবে।
আর ইউনিভার্সিটি অফ মিশিগানের হচ্ছে একটা ইয়ে স্পিচ দেবে শুক্রবারে 10টায়। একটা ফেড চেয়ারম্যান, ফেডারেল গভর্নমেন্টের যারা হচ্ছে যে সুদের হার বাড়ায়, ও এই টাইমে মার্কেট বেশ ভলাটাইল থাকে। বাট দুইটা ইম্পর্টেন্ট খবর এখানে আছে, বাট আজকে কোনো কিছু হচ্ছে না মার্কেটে তেমন একটা। 10টায় হোলসেল ইনভেন্টরিজ কী অবস্থা আছে বলবে, মানে দোকানপাটে যেরকম ইনভেন্টরি আছে 10টায় আসবে, ওটা খুব বেশি মার্কেটে ইফেক্ট ফেলবে না। তারপরে আমাদের ওয়াচ আউট করতে হবে। এখন যেটা হচ্ছে ব্যাপার, আমাদের এই যে এখানে টানা আছে, যদি এইটা কোনোভাবে এইটা ব্রেক আপ করে, এই যে 54-60, অ্যারাউন্ড $60 বেরোয় উপরে যদি কিছুক্ষণ থাকতে পারে, একটা ধারণা করা যায় যে 55-97 অর 55-30 পর্যন্ত যাবে। এই যে এইটা, এই যে এখানে একটা সাপোর্ট, এটা 55-30 পর্যন্ত যাবে। সো 55-30 পর্যন্ত কখন যাবো আমরা দেখবো যে 470-80-90 খুব ভালোভাবে ধরছে। মানে এই যে এখানে একটা দেখ, এখানে একটা সুন্দর, এখানে অনেকক্ষণ কনসলিডেট হয়েছে। সো এইটা হচ্ছে অ্যারাউন্ড 5490-90, এই যে এটা 90-97 ব্রেকআউট করলে আর একটু উপর পর্যন্ত যাবে শিওর। আর যদি এইটা ব্রেক ডাউন করে, এই যে এই জায়গায় যে জায়গায় মার্কেট ছিল, আমরা 1 আওয়ারের চার্টে যাবো একটু, আর একটু পুল ব্যাক করবো। 1 আওয়ারের চার্টে যাবো, 1 আওয়ারের চার্টে গেলে আর একটু ক্লিয়ার হবে। এই যে কনসলিডেশন দেখা গেছে, এই যে এখানে কনসলিডেশন অনেক, এই যে এই জায়গায় হচ্ছে, এই জায়গায় উঠতে পারছে না, এই যে 90-96 এর এই জায়গায়, এইটা ভেঙে গেলে এই যে উপরের এই পর্যন্ত যাইতে পারে। ঠিক আছে, এখন আগের দিনের লেভেল আছে এই যে 30, তারপরে আছে 54-94, তো অনেক অনেক বড়। ঠিক আছে, আরেকবার একটু অটো অটো ফিট করে নিই চারটা। ওকে, এটা বেটার। এখন নেক্সট যেটা, সেটা হচ্ছে এদিকে আর এত দূর পর্যন্ত যাবো না, এত দূর পর্যন্ত যাবো না, এইটুকু অংশকেই ফোকাস করি। এই যে 54-44, এই যে এখানে দেখ, এখানে একটা ম্যাপে দেখা যাচ্ছে 55-44, এইটা ভেঙে গেলে ওই মানে এটা হচ্ছে মোটামুটি 55-26, এটা যদি ভেঙে উপরে যায় 55 ইয়ে পর্যন্ত যাবে। সো আমরা এখানে যেটা করতে পারি, আমাদের 1 মিনিটের চার্টের জন্য ফর গোডসেক আমরা হচ্ছে ইয়ে করতে পারি, এই যে এখানে লাইন টেনে রাখতে পারি আমাদের ইয়ে বোঝার জন্য। হ্যাঁ, আমরা লাইন টেনে রাখতে পারি। ওকে, সো আমি এটা ডিলিট করছি, হরাইজন্টাল লাইন আমরা টানতে পারি, এটা হচ্ছে অ্যালার্টের জন্য, না অ্যালার্ট লাগবে না। সো এইটা বাড়াই দিছি একটা লেভেল। এটা বাড়াইছি, আর একটা লেভেল হচ্ছে এখান থেকে হবে হরাইজন্টাল লাইন, এইটা আর একটা লেভেল। ওকে, তারপরে আরেকটা হরাইজন্টাল লাইন, এটা একটা লেভেল বলা যায় যে মাথায় টাচ করতেছে না এখানে, এই যে এখান থেকে এখানে হচ্ছে হালকা এখানে টাচ করছে, এই যে অ্যারাউন্ড 5400 লেভেল। এটা যদি ভেঙে যায় 53-90, মোটামুটি এরকম একটা জায়গায় 53-40-50-এ চলে আসবে। এই যে এখানে যদি জমিন করা যায়, এইরকম একটা জায়গায় চলে যাবে 28, এই যে 50-56, এরকম জায়গায় এখানে অনেক কনসলিডেশন হয়েছে, খেয়াল করছিস এই লেভেলে। সো আরও নিচে নামবে। আমরা 15 মিনিট চার্ট দেখি কি অবস্থা। 15 মিনিট চার্টে হচ্ছে, এটা 15 মিনিটের চার্ট। কন্টিনিউয়াস অটো ফিট, সরি অ্যালার্ম দেওয়া ছিল। আমি ভাবছিলাম যে হচ্ছে তুই জয়েন করতে পারবি না আজকে, জন্য অ্যালার্ম দেওয়া ছিল যে যদি জয়েন না করিস, আমি অলরেডি তো মার্কেট দেখছি, সো আমি হয়তো আর একটু পরে জয়েন করব। এটা হচ্ছে একটা সাপোর্টের লেভেল, আমি সাপোর্টের লেভেলটাকে এই জায়গায় দিয়ে দিলাম আপাতত। ঠিক আছে, আমাদের বোঝার সুবিধার জন্য। 15 মিনিট চার্টে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ওভারনাইট সেশন, রাত্রে এখান থেকে এই পর্যন্ত এখন ওভারনাইট সেশন হচ্ছে। 30-এ মার্কেট ওপেন হবে, 8টা 30-এ, সো 8টা 30 পর্যন্ত যাবে। 15 মিনিট চার্ট ওভারনাইট সেশনে দেখছি কালকে মার্কেট ক্লোজ হয়েছে অ্যারাউন্ড এই জায়গায় 3টা 15, 3টা 30, এরকম একদম বটমে শেষ হয়েছে। তারপরে দেখছি আজকে গত রবিবার সন্ধ্যা থেকে মার্কেট খোলার পর থেকে, সন্ধ্যা 6টার পরে
মার্কেট বেশিরভাগ টাইম ওপরেই কাটাইছে, মানে এই দাগের উপরেই, অল দ্য টাইম এই দাগের উপরেই কাটাইছে, এবং আমরা দেখতে পাচ্ছি এটা ক্রস ওভার হয়েছে। এখন মার্কেট ওপেন হলে আমাদের যেইটা হবে, কয়েকটা সিনারিও হইতে পারে মার্কেট ওপেন হলে। মার্কেট ওপেন হলে আগের দিন যেহেতু রিজেক্ট হয়েছে প্রাইস, এখন মার্কেটে যারা নতুন আসবে তারা হঠাৎ করে দেখবে এই মার্কেট তো কালকে আমরা 5300-তে ক্লোজ হয়েছে, আজকে কিভাবে এত 50 টাকা বেড়ে গেল, সেল 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 করে মার্কেট একদম এই জায়গায় ডাউন করে নিয়ে আসতে পারে। এটাই হবে আমার কাছে মনে হচ্ছে, বেশিরভাগ সম্ভাবনা এটাই প্লে আউট করবে, যে মার্কেট শুক্রবারে রেখে গেলাম এরকম, কোনো নিউজ টিউজ আহামরি ভালো আসেনি, কিভাবে মার্কেট এত উপরে উঠলো, রাত্রে ভলিউম খুব বেশি হয়নি, ভলিউম খুব বেশি না হইলে এটা জাস্টিফাই হয় না, খুব বেশি কেনা বেচা না হয়ে মার্কেট উঠে গেছে, যখন এই যে হাই ভলিউম সেলাররা আসবে যারা দিনে ছিল ওই দিন, তারা এটা এই অবস্থা দেখে মার্কেট অ্যাটলিস্ট সেল অফ হবে, এই পর্যন্ত না গেলেও কিছু দূর সেল অফ হবে মার্কেট ওপেন হয়ে, কিছু দূর সেল অফ শিওর হবে, যেটা মনে হয় ফার্স্ট সিনারিও হইতে পারে। সেকেন্ড সিনারিও হইতে পারে সেল অফ টোটালি হলো না, মার্কেট দেখলো যে এরকম উপরে অলরেডি এত উপরে হয়ে গেছে, লেস বাড়ি বাড়ি বাড়ি, মানে এত দূর কিনি কিনি কিনি। এখানে যারা শর্ট ছিল, এখানে অনেকে শর্ট ছিল, শর্ট মানে সেল করে দিছে সেল করে দিছে সেল করে দিছে আরও নিচে যাবে বলে, তারা অনেকে এসে দেখবে যে অনেক লস হয়ে গেছে আমার মার্কেটে অলরেডি, অনেক টাকা। সো এখন কী করবো, লস তো আমি নিতে পারবো না, হ্যাঁ আমি কিনি আমার লস বাঁচানোর জন্য, তখন মার্কেট উপরে যাবে। তবে আমার কাছে মনে হচ্ছে বেশিরভাগ সম্ভাবনা নিচে যাবে। আমরা ওপেন মাইন্ড রাখবো, যে কোনো কিছু হইতে পারে। আজকে ট্রেডিংয়ে যেটা আমাদের মূল থিম হবে সেটা হচ্ছে পেশেন্স রাখা, ধৈর্য রাখা, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু কী হয় আমরা একটু ধৈর্য ধরে দেখবো মার্কেট কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে মার্কেটে। ফার্স্ট সিনারি হইতে পারে এখানে কনসলিডেট করতে পারে মার্কেট, কনসলিডেট মানে বুঝছিস তো, এরকম রেঞ্জ বাউন্ড কোনো ডিসিশনহীনতায় ভুগতে পারে, ঠিক আছে, ডিসিশনহীনতায় ভুগে কী করতে পারে, যে কোনো একদিকে ব্রেকআউট হইতে পারে, ঠিক আছে। যেমন এটা হইতে পারে যে মার্কেট এখানে ওপেন হয়ে এরকম 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 করতে করতে এটা এক সময় ভেঙে গেল, ভেঙে গিয়ে নিচে চলে আসলো, এটা হইতে পারে। আবার আরেকটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে মার্কেট এরকম না ভেঙে এই জায়গা থেকে এরকম কয়েকবার রেঞ্জ বাউন্ড করে এরকম উপরে উপরে চলে যাইতে পারে, ঠিক আছে, মানে ভাঙতে ভাঙতে এই জায়গায় নিচের দিকে না এসে এরকম উপরে যাইতে পারে। এই আর একটা জিনিস হতে পারে, এই সাপোর্টে এসে কিছুক্ষণ কনসলিডেট করার পরে এই সাপোর্ট যখনই ব্রেক হলো, 53-90, 53-90 বা সামথিং, হ্যাঁ 53-98, 53-90 কাছাকাছি, তখন নিচের দিকে চলে গেল, এটা ওপেন হইতে পারে। কিন্তু আজকে ধৈর্য ধরতে হবে, আজকে ইনিশিয়ালি কিছু করা যাবে না, কোনো নিউজ নেই, কিছু নেই, ইনিশিয়ালি কোনো ট্রেডে যাওয়া যাবে না, ইনিশিয়ালি আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে দেখা, মানে ধৈর্যই আজকে হচ্ছে মূল ইয়েটা করতে পারবে, ঠিক আছে। ওকে, মার্কেট তার 2 মিনিট পর ওপেন হবে। হ্যাঁ, সো আর 2 মিনিট পর ওপেন হবে, আমরা 1 মিনিট চার্টে চলে যাই, কী হচ্ছে দেখি মার্কেটে। ওকে, ও আমি 1 আওয়ার চার্টে আছি, আমি কী বলি, এরকম হচ্ছে কিসের জন্য, এরকম দেখা যায় কেন? ওকে, আমি একটু নিউজ চালু করলাম, ঠিক আছে, নিউজে কি বলে, আমি নিউজ অন থাকলো পাশে। It's got an NFL offer. Don't play with me. Think I'm gonna take it. NFL. Aren't you a little too old to be playing football? Wait, what? They want somebody that can run a 40, not somebody that is 40. New customers score this great offer and a month of NFL Plus Premium. The idea of colonizing the moon has long been a fascination for scientists and some businesses. We're now taking a giant leap to making that a reality. I traveled to the headquarters of Astrobotic Technology in Pittsburgh, Pennsylvania, for a glimpse of the future and what it will take to colonize the moon.
I think the future of the moon is a routine, regular access to the moon. The same way that we're talking মার্কেটকে হচ্ছে ফর্ম হইতে দিতে হবে, ঠিক আছে? মার্কেটকে ফর্ম হইতে দিতে হবে, কারণ প্রথমেই কোনো কিছু জাম্প করে ফেলা যাবে না। মার্কেটকে একটা ওয়েল ওভার ফর্ম হইতে দিতে হবে, এখন দেখতে থাকতে হবে। Below that, we're looking at a fresh 5-year low on the benchmark. Hong Kong very quickly, as the numbers break, of course, on the inflation print coming through as well. We're down about 1%, and as you can see, all the big stocks on the benchmark, from Tencent to Construction Bank, all down in the order of about half of 1% to about 1%. The inflation numbers are up. Yes, so it's actually a miss for both of the CPI and PPI numbers here. I'll go through CPI first. So 0.6% is what was came out, and the expectation was something of a 0.7% print here. So we're slightly missing estimates there, although we are seeing improvement from July, but it's quite marginal. PPI prices, though, we are deeper into deflation. So we're talking about 1.8% lower. The survey was for a 1.5% print here, but basically that continues that streak that we've seen when it comes to PPI prices for some time now. So certainly the data... তুই হচ্ছে কি আজকে কোনো একটা ট্রেড নিছিলি, তাই না? এই জন্য এখানে হচ্ছে ডলার ভ্যালু লস দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, সেজন্য আমি বলছি। Yeah, if you want to kind of get an understanding of a China demand-supply balance, nothing is better than looking at the CPI or price indicators. And this is, as Yvonne was saying, is weaker than economists were expecting. I would argue the CPI 5 minute print chart maybe যাচ্ছে is আমরা। even weaker than the numbers are showing, because the month of August we got a boost from food prices. The inclement এটা ভাঙা weather ট্রাই conditions, করতেছে। the higher vegetable prices, that boosted the CPI, but despite the boost from food prices, we're getting 0.6%. So I think that's the number you want to take a look at, and that tells you how weak domestic demand is relative to supply. Now, is the economy better off now compared to at the start of the year? Like, how are you guys tracking activity now? I mean, this is probably the most important point here, inflation. So I want to get a sense of where this looks in a couple of months. Right. So we are at a very interesting juncture. If you look at the China data, PMIs, for example, Right. March, April, it was picking up, giving people hope of a recovery. But once we get to June, July, August, activity data, by and large, have been decelerating or deteriorating, which is quite concerning. So we think in the third quarter, GDP tracking seems to be pretty lackluster. But at the same time, what's noticeable is the government reaction to the weakening data. Both policy meetings are emphasizing they still want to get to close to 5%. And what they're doing, you look at the government bond issuance in the month of August, 1.8 trillion RMB of issuance. That is the single largest monthly issuance ever. Even bigger than June 2022 when we just came out of Shanghai lockdown. So I think we're at the juncture that the organic private demand seems to be weakening more than we would like to see. At the same time, policymakers are getting uncomfortable. How do you get out of this? I mean, policymakers have obviously been dealing with multiple priorities, right? They've prioritized preserving bank margins, the currency a little bit more than actually fighting deflation here right now. Are we seeing constraints and really kind of reducing rates to invigorate prices again? And maybe like a mortgage cut, for example, is that more of a better way of stoking prices? Yeah, I think that helps. You look at what's being reported on what the government is trying to do, cut mortgage rates on existing borrowers, because China doesn't have that automatic refi mechanism built in the monetary policy transmission. We think that definitely helps, especially in a downturn. Every single bit is welcome on the easing front, but it's not going to solve all your problems. If you do the math and looking at whether it's a 50 basis points cut on existing mortgage interest rates or 100 basis cut, it's not going to translate into more than, say, 15, 30 basis points of a GDP in terms of annual interest rate savings. So given the problem we're facing today, we don't think that's a game changer. But again, as long as the easing measures are helping households and reducing default risk, it's a welcome sign. Your growth
forecast is 4.9%. Is there upside risk to that number? Because as you point out, it feels like policymakers are starting to respond. I think of China's growth. If you look at all the চায়নার ইকোনমি নিয়ে কথা বলতেছে, এখন চায়নার ইকোনমি নিয়ে কথা শুনে আসলে আমাদের তেমন একটা লাভ নেই আপাতত দৃষ্টিতে। সো যেটা হচ্ছে ব্যাপার, প্রাইস উপরের দিকে যাচ্ছে, সোফার মনে হচ্ছে সেলাররা ইন কন্ট্রোলে আছে, বায়াররা ইন কন্ট্রোলে আছে এখন পর্যন্ত। বাট মার্কেট আজকে হচ্ছে কোনো রকমের ফর্ম না হলে মার্কেটে কোনো কিছু করবে না, মানে কোনো রকমের ক্লিয়ার ডিরেকশন না পাইলে, ঠিক আছে, ক্লিয়ার ডিরেকশন না পাইলে কিছু করা যাবে না, বুঝতে পারছিস? মার্কেট স্থির হয়ে মার্কেটে আমরা যদি বুঝতে না পারি যে এই মুভ কোন দিকে যাবে, সেটা বুঝতে না পারলে কোনো ট্রেড নেব না আমরা। এখনো কিছুই বোঝা যাচ্ছে না মার্কেট কি হবে, উপরে যাবে নাকি নিচে যাবে। এটা হচ্ছে উঠছে, হ্যাঁ মার্কেট ওপেন হয়েছে এই জায়গায় 8:30-এ, ওপেন হয়েছে 54-তে, ওপেন হয়েছে এই জায়গায়, এটা তো বাদ দেবো, দিয়ে এটা হচ্ছে 60-এ ওপেন হয়েছে, 65 পর্যন্ত যাচ্ছে। কিন্তু এটাকে আসলে উপরে যাবে নাকি এটাই শেষ পাম্প, মানে অনেক সময় পাম্প দিতে দিতে আর পাম্প দেওয়ার মতন ক্ষমতা থাকে না মুভের। তো সেটা হচ্ছে কিনা সেটাও বুঝতে হবে, ঠিক আছে। এখন হুট করে কোনো প্ল্যান পরিকল্পনা ছাড়া আসলে ট্রেড নেওয়া যাবে না। সো এখানে ট্রেড নেব হচ্ছে 4টা, সোফার 41 হয়ে গেছে আজকে, 4টা নেব আজকে, আর ওই ভুল করা যাবে না। হ্যাঁ মার্কেট পুশ হায়ার করতেছে, ওকে পুশ হায়ার করুক, সুন্দর করে উপরে যাক, যে পুল ব্যাক করুক, তারপরে হচ্ছে ট্রেড নেব। মানে যদি ট্রেড নিয়েও একে হচ্ছে এরকম করে পুশ হাই করে এরকম একটা পুল ব্যাক করতে দেবো, তারপরে এখানে দেখবো যে স্থির হয়েছে, তখন গিয়ে ট্রেড নেব, উপরের দিককার ট্রেড। আর যদি দেখি যে না ওটা করতে পারতেছে না, তাহলে ট্রেড নেব না। ওকে নপ যাচ্ছে না, হালকা একটু উপরে উঠছে, এখন সেলাররা বলতেছে না, সম্ভবই না। এখানে হচ্ছে ক্রস হয়েছে, দুই মিনিটের চার্টে যায়, একটু বুঝতে একটু ভালো হবে। 2 মিনিটের চার্টে কি হচ্ছে, এটা হচ্ছে 2 মিনিটের চার্ট, 2 মিনিটসের চার্ট। এই 2 মিনিটসের চার্ট কোথায় আছে, এখানে গিয়ে কাস্টম সেট আপে গিয়ে, এখানে হচ্ছে আমরা যে এটা কাস্টম টাইম সেট 2 মিনিট 4 ঘন্টা, এগুলো কাস্টম সেট আপে, ঠিক আছে, নর্মালি নেই। 2 মিনিটের চার্টে আর একটু ভালো বোঝা যায়, যত বড় চার্টে যাবে তত ভালো বোঝা যায় ডিরেকশন মার্কেটের, ঠিক আছে। এটা হচ্ছে 2 মিনিট চার্ট, প্রত্যেকটা বার 2 মিনিট করে রিপ্রেজেন্ট করে। উপরে গেছে, এইবারে উপরে গেছে, এখানে ওপেন হয়েছে, এখান থেকে এ পর্যন্ত গেছে, ক্লোজ হয়েছে, এনগলফিং হইতে পারেনি, মার্কেট ছেড়ে দিচ্ছে, উপরে যাওয়ার চেষ্টাই করতেছে মার্কেট, দেখা যাক। লেট ইট প্লে আউট 5 মিনিটের চার্টে কি হচ্ছে, 5 মিনিটের চার্টে অলরেডি দেখা যাচ্ছে যে সে ইনডিসিশনতায় ভুগতেছে, যে কোনো টাইমে ছেড়ে দেবে। 5 মিনিটের চার্টে দেখতেছিস কি সুন্দর ক্লিয়ার বোঝা যায় পিকচার কি হচ্ছে, এটা ইনডিসিশন। 5 মিনিট ইনডিসিশন, শ্যাট, এই যে 2 মিনিটের চার্টে আসলে বুঝতে পারবি, ছেড়ে দিচ্ছে না, আই ডোন্ট কেয়ার, মার্কেট যাবে না উপরে, সেলার স্টেপ ইন করতেছে, মার্কেটের কোনো ডিরেকশন নেই নির্দিষ্ট এখনো,
কে যে ইন কন্ট্রোল মার্কেটে বোঝা যাচ্ছে না। এই টাইপের সিচুয়েশনে কখনো আমরা ট্রেড নেব না। মার্কেটে কে ইন কন্ট্রোল এখনও ওই মানে আমরা ক্লিয়ার না। মার্কেটে কী অবস্থা তোকে আমি বলি, মার্কেটটা কী জিনিস এটা বুঝাই তোকে আমি। মার্কেটটা হচ্ছে মনে কর 100 জন ট্রেড করছে, হ্যাঁ, টোটাল মার্কেটে ধর এই মার্কেটে টোটাল 100 জন ট্রেড করতেছে। এখন 100 জনের ভিতরে 70 জন বললে আমরা কিনবো আর 30 জন বললে আমরা বিক্রি করবো, ঠিক আছে? তাহলে মার্কেটে কি হবে, দাম বাড়বে। আর 70 জন বললো সেল করব আর 30 জন বললো না আমরা কিনবো, তখন মার্কেটে দাম কমবে। আমাদেরকে বের করতে হবে যে কোন দলে লোক বেশি, কেনার দলে লোক বেশি নাকি বিক্রি করার দলে লোক বেশি। এই জিনিসটা আমাদেরকে ফিগার আউট করতে হবে। ওই যে রাইট দলে থাকতে পারলেই আমাদের হচ্ছে ট্রেডিং খুব ভালোভাবে ট্রেডিং হয়ে যাবে, ঠিক আছে? রাইট দলে থাকতে হবে শুধু, কে ইন কন্ট্রোল এটা বুঝে। সো রাইট দিকে থাকতে হবে। মার্কেট সেলাররা চেষ্টা করতেছে একটু বিক্রি করার, দেখি সাকসেসফুল হয় কিনা। আর একটা পুশ করতেছে, মানে যারা কিনবে তারা আর একটা পুশ করতেছে। এখন দেখ একটা জিনিস ফর্ম হচ্ছে এখানে, হ্যাঁ, এরকম করে ঘুরে গিয়ে এরকম এখান থেকে আবার উপরে উঠছে। মানে এটা যদি এই উপরে ওঠাটা ভেঙে চলে যাইতে পারে তাহলে তো ওকে। আর যদি এই অংশটা ভেঙে যায়, যে এই সাপোর্ট জোনটা ভেঙে নিচে আসে, তখন প্রাইস আর একটু বেশি নিচে যাবে আর একটু, হ্যাঁ। এটা হচ্ছে একটা সাপোর্ট লাইন তৈরি হলো এখন লোকজনের চোখের সামনে, যে আমি যদি এখন এই সাপোর্ট লাইন ভেঙে চলে যাই, মানে এটা অদৃশ্য সাপোর্ট লাইন, প্রত্যেকটা জায়গায় একটা সাপোর্ট লাইন থাকে বায়ার সেলারের ভালো ডিরেকশন দেওয়ার জন্য। আবার চেষ্টা চালাচ্ছে সেলাররা। মার্কেটে হচ্ছে ধৈর্য ধরতে হবে, ধৈর্য সবচেয়ে বড় একটা ভার্চু। ধৈর্য ধরে বসে থেকে যেই মুভটা মনে হবে যে তুই বুঝছিস, প্রবাবিলিটি বেশি, সেই মুভটা নিতে হবে শুধু। আর যদি মুভ না আসে, ওকে ফাইন, ওই দিন ট্রেড করবো না, ফাইন, নিলাম না। টাকা লস করার থেকে টাকা হাতে থাকা ভালো, ঠিক আছে? আর ফ্রি টাইম পাইলেই যে ভিডিও লিঙ্কগুলো দিছে ওই লিঙ্কগুলো দেখবি, ওকে? ভিডিওর ফ্রি টাইম পাইলে ভিডিওর লিঙ্ক, আমি নিজেও ভিডিও দেখি, তোর যে শুধু একা দেখতে বলতেছি তা না, আমি নিজেও ওই ভিডিওগুলো দেখি, বিভিন্ন রকমের ভিডিও, নিজের জ্ঞান বাড়ানোর জন্য, ইয়ে করার জন্য। অলওয়েজ দেখতে থাকি। মার্কেট এখান থেকে পড়ে যাবে মনে হচ্ছে, এই জায়গায় ভেঙে নিচে আসবে মনে হচ্ছে, বাট দেখা যাক। জাস্ট এ প্রেডিকশন, লাইক যেভাবে উপরে যাইতে পারতেছে না, আর একবার ট্রাই করুক ভাঙার, না পারলে মনে হয় ভেঙে যাইতেও পারে, আর নাও পারে, সেও না। দেখা যাক। বায়াররা আসলে কিনবে যে কোনো ভালো নিউজ নাই, কিছু নাই, কিসের বেসিসে কিনবে বুঝতেছে না। সেলাররাও যে আগের দিন সেলিংয়ের একটা হচ্ছে, এখানে যদি আমি 5 মিনিটস চার্টে দেখি, 5 মিনিটসের চার্টে দেখ ক্লিয়ারলি নিচে আসতেছে, আসতে এই পর্যন্ত, বাট নিচে আসতেছে। 5 মিনিটের চার্টে উঠছিল, হয়তো এই পর্যন্ত পড়বে, 56 পর্যন্ত পড়বে। কারণ 5 মিনিটের চার্টে আরও ক্লিয়ার বোঝা যায়। দেখ এইটা প্রাইস উপরে উঠছিল, সেই শ্যাট করে উপরে উঠছিল, ভালো ভলিউমে। এখন যারা কিনছিল এই সেই জায়গায়, তারা এখন ডাম্প করতেছে শেয়ার, ঠিক আছে? সো 5 মিনিটের চার্টে আরও বেটার পিকচার টেল করবে। হ্যাঁ, এবার ভেঙে চলে আসবে মনে হচ্ছে, দেখা যাক। এই যে হ্যাঁ, শেষ, সাপোর্ট ভেঙে যাচ্ছে, দেখলে বুঝবে যে সাপোর্ট ভেঙে যাচ্ছে। সাপোর্ট ভেঙে গেছে নিচ পর্যন্ত, এই পর্যন্ত ডাউন সাইড আছে, যদি সাপোর্ট ভেঙে যায়। হ্যাঁ,
আসো 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 আসো। এই সাপোর্ট ভাঙার সাথে সাথে দেখ কি দ্রুত পড়তেছে। এই সাপোর্ট ভাঙার পরে অনেকের স্টপ লস রান করতেছে। স্টপ লস রান করলে তখন শ্যাট 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 করে ইয়ে হয়। এটা ভলিউমটাও দেখ অনেক বেশি ভলিউম, হিউজ ভলিউমে সাপোর্ট ভাঙতেছে। ঠিক আছে, দেখছিস এই সাপোর্ট যখন ভাঙে এরকম, মানে এই যে চোখে তোর ধারণা হচ্ছে, তুই বুঝতেছিস মার্কেট কীরকম, তাই না? এই সাপোর্ট যখন ভাঙে শ্যাটা শ্যাট, এই সাপোর্ট ভাঙার পর দেখ শ্যাটা শ্যাট হচ্ছে নিচে পড়বে। এইটা ভেঙে উপরে উঠতে পারবে না এখন এইবার। এই যে এই জিনিসগুলোতে এক্সপিরিয়েন্স বাড়তেছে, এগুলো কাজে দেবে, এই যে দেখতেছি ইয়ে করতেছি, এগুলো কাজে দেবে ইন দ্য লং রান, কাজে দেবে। ঠিক আছে, হ্যাঁ কিছু লোক কিনতেছে, কিন্তু কিনে তো লাভ নেই, সাপোর্ট অলরেডি ভেঙে গেছে, এখন নিচ পর্যন্ত এই পর্যন্ত যাবেই। ঠিক আছে, এই পর্যন্ত যাবেই, এখন অলমোস্ট এই পর্যন্ত যাবেই, কারণ অলরেডি মানুষের হোপ ভেঙে গেছে। এই যে আমি যদি একটা এখানে ট্রেন্ড লাইন আঁকি, লাইন এই যে এই পয়েন্ট টু এরকম করে উপরে উঠতেছিল, তাই না? উপরের বারগুলো মোটামুটি এই পয়েন্টের উপরেই ছিল, আমি এরকমই ধরলাম। এই সাপোর্টটা এই জায়গায় ভেঙে গেছে, টেস্ট করতে গেছে, গিয়ে আবার ভেঙে গেছে। সো এখন মোটামুটি এই পর্যন্ত আসবে মার্কেট, এই পর্যন্ত মার্কেট আসবে মোটামুটি। ঠিক আছে, হ্যাঁ একটু একদম যে একবারে চলে আসবে তা না, হয়তো একটু কনসলিডেট করবে, উপরে যাবে, তারপরে আবার ডাউনে আসবে, বাট মার্কেট নিচ পর্যন্ত আসার পসিবিলিটিস বেশি। ভিউ অ্যাপটা চালু করতে হবে। আচ্ছা, নেক লাইন দেখা যাক, পুশ হায়ার। প্রাইস অনেক বাড়ছে, কিন্তু ভলিউম কিন্তু বাড়তেছে না সেই মতে। না, ভলিউম এবার ভালোই বাড়তেছে, খারাপ না। কিন্তু যে পাম্পটা করলো উপর পর্যন্ত পুরো ছেড়ে দিল, অলমোস্ট হাফ। সেকেন্ড টাইম দেখতে যাচ্ছে যে এই সাপোর্ট ভেঙে বেরোতে পারি কিনা, উপরে যাইতে পারি কিনা এই সাপোর্ট ভেঙে। সেকেন্ড টাইম একটু দেখতে যাচ্ছে, ভেঙে গেল, সেকেন্ড টাইম আবার আসছে দেখতে যে আমি সাপোর্টটা ভেঙে যাইতে উপরে বেরোতে পারি কিনা, এই নেক লাইন ভেঙে। অনেক সময় যাইতে পারে। এখানে হচ্ছে সেল, চারটে দিলে এই জায়গায় আসবে, বাই চারটে দিলে এই জায়গায়, সেল চারটে দিলে এইখানে, সেল চারটে যদি দিই 53-তে আসবে আর 62 এই জায়গায়, আর আমার এই জায়গায় স্টপ লস হবে, এখান থেকে এতটুকু হচ্ছে হবে, মানে আমি জাস্ট দেখতেছি। ঠিক আছে, এখান থেকে এতটুকু হচ্ছে আমার এই হবে, কিন্তু এই সাপোর্ট ভাঙতে পারবে, পারবে মনে হচ্ছে। আমি যদি হচ্ছে এটাকে সরাই, এখানে যদি রাখি, দেখা যাক এ যদি ভেঙে নিচে আসে, এই জায়গায় পড়ে, আবার আমি অর্ডার দিলাম, নিচের দিকে আসার অর্ডার দিলাম, 54-53-তে চলে যাবে। সো এইটা দিলাম। ঠিক আছে, যদি ভেঙে পড়ে, উপরে যাইতে না পারে, উপরে যাওয়ার মুভ যদি না পায়,
না, উপরে ভাঙা দেরি আছে, কারণ অনেক মানুষ দেখছে, সেটা হচ্ছে হ্যাঁ ভেঙে ফেলে যাইতেও পারে, সেই জন্যই তো এই জায়গায় হচ্ছে দিইনি অর্ডার, এই জায়গায় কিনছি না, যাইতে পারে ভেঙে। অনেক মানুষ দেখছে কি অলরেডি এই নেক লাইন ভেঙে ফেলাইছে। ওয়াও, না উপরে ভেঙে যাচ্ছে মনে হচ্ছে। এবার মনে হচ্ছে উপরে ভেঙে যাচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু অনেকে দেখছে যে নেক লাইন ভেঙে গেছে, ঠিক আছে, অনেকেই এখনো হেজিটেট করবে। কিন্তু যেরকম মনে হচ্ছে এখন আবার এই বুলিশ ক্যান্ডেলটা দেখি, যেটা মনে হচ্ছে যে না, অবস্থা সামথিং ইজ রং দেয়ার। মানুষ খুব হেজিটেট করতেছে। পাঁচ মিনিটে কি অবস্থা একটু দেখে আসি। এই যতটুকু নামলো একবারেই সে হচ্ছে উঠে চলে গেল, মানে এটা নামছে, উঠছে, নামছে, হেজিটেট করছে, উঠবো না নামবো বুঝিনি, হেজিটেট করার পরেই তারপর একটা উঠতেছে, ঠিক আছে। 66 একদম 68 পর্যন্ত উঠছে, মানে আগের বার যেই পর্যন্ত সাপোর্ট লাইন ছিল সেই পর্যন্ত। ভেঙে যাচ্ছে মনে হচ্ছে, এবার মনে হচ্ছে ভেঙে চলেই যাবে। Too early to decide what to do. হেজিটেশনের লেভেল কিন্তু বারবার হিট করতেছে, এই যে এই পয়েন্টে বারবার হিট করতেছে, সো এই পয়েন্ট ব্রেকআউট হয়ে বেশ সামনের দিকে যাইতেও পারে, বলা হচ্ছে না, কারণ বারবার ব্রেকআউট হচ্ছে এবং লালের ওপরেই আছে তোর হচ্ছে ওই যে ইয়েটা, এইটা লালের ওপরেই আছে, সবুজটা লালের ওপরেই আছে। সো দেখা যাক কোন দিকে যায়। এই জায়গায় ভেঙে গেছিল, এই যে এর নিচে এই জায়গায় ভেঙে গেছিল, ভেঙে গিয়ে যাওয়ার পরেও আবার সে হচ্ছে উপরে চলে গেল। সব বাইব্যাক হয়ে যাচ্ছে মনে হচ্ছে বায়াররা ইন কন্ট্রোলে আছে। হ্যাঁ, এখন মনে হচ্ছে, কারণ কি যতই নিচে নিয়ে আসার ট্রাই করতেছে সব বাইব্যাক করে উপরে চলে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, যতই নিচে নিয়ে আসার ট্রাই করতেছে। 5 মিনিটস ক্যান্ডেলে দেখ, 5 মিনিটে নিচে নিয়ে আসার ট্রাই করলে সে বাইব্যাক করে উপরে নিয়ে চলে যাচ্ছে, ডাউন হেজিটেট। এই নেকটা ভেঙে উপরে গেলে তখন ওই রিট্রেস করবে যখন, তখন হচ্ছে হয়তো উপরে যাওয়ারটা কিনবো, কিন্তু এই নেকটা ভেঙে যাইতে হবে, ক্লিয়ার করতে হবে 454 বা 5470, 80, 90 এরকম একটা জায়গায় ক্লিয়ার করতে হবে, দেখাইতে হবে যে পথ, যে আমি উপরের দিকে যাব। নাইস, ভাঙো। ওই ট্রেনটা দেখছিস, মুরুবি কোন জায়গার ওই লোক?
কোন জায়গা থেকে জানেন? মুরব্বি মুরব্বি মনে হয় ইয়ের দিকে, নোয়াখালী টালির দিকে। হতে পারে। ওকে ভাই প্লিজ। তারপরে আছে না, হোয়াটস দ্যাট ব্রো, হোয়াটস দ্যাট, টু মাচ হেজিটেশন, টু মাচ হেজিটেশন, টু মাচ হেজিটেশন। নিউজে কি বলে দেখি। আমার স্ক্রিন ধারণায় সামনে থাকলে অফ হয় না। ও না, জুম স্ক্রিন অ্যাপ। তো অ্যাক্টিভ থাকলে অফ হবে না। তুই হচ্ছে, তোকে সেটিংস শিখালাম যে কিভাবে ইয়ে করবি স্ক্রিন, তোকে ভিডিও দিছি তো, কখনোই অফ হবে না। তুই স্ক্রিন থেকে পাওয়ারে থাকলে জানি চলে গেলে কখনোই অফ হবে না যদি ওই সেটিংস দিয়ে দিস। ওটা না, কিন্তু এই ফোনে আপনার স্ক্রিন অফ হওয়ার সাথে সাথে ধরেন কিছু আপলোড দিচ্ছি, আমারও আজকে হয়েছে, ব্যাকআপ নিচ্ছিলাম আহ, আমার স্যামসাংয়ের এসএসডিতে 2 টেরাবাইটের একটা এসএসডি আছে, ফোনের ছবি ব্যাকআপ নেই, তো কম্পিউটারের স্ক্রিন অফ হয়ে গেছে মাঝখানে, একটা না দুইটা ছবি আর ভিডিও করাপ্টেড হয়েছে। তারপর আবার এসে দিলাম, তো তখন কি ওই সেটিংসটা সার্চ করছি যাতে ল্যাপটপ কখনো টার্ন অফ না হয়, ইনঅ্যাক্টিভিটি অর এনিথিংয়ে। কি পরিমাণ চেষ্টা করতেছে এখান থেকে ব্রেকআউট হওয়ার। ব্রেকআউট এখানে সবার হচ্ছে ইয়ে দেয়া আছে, স্টপ লস। এটা ভাঙতে পারলে এর উপরে ট্রেড নিতে হয় 70, এখান থেকে বাই করে 75 পর্যন্ত যাওয়ার ট্রেড নিতে হবে, এই জায়গা থেকে উপরের। গ্রেট, পুশ আপ পুশ আপ। হোল্ড ইট। যাবে 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 যা, সেই 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 ভেঙে গেলাইছে সাপোর্ট। এই জায়গায় যে সাপোর্টটাই ছিল 10 মিনিট ধরে, নাইস। এখন সাপোর্ট ভেঙে উপরে গিয়ে থাকতে পারলেই হয়, এই সাপোর্টের উপরে টিকতে পারলেই হয়। মানে এই যে সাপোর্টটা ভাঙলো, এর উপরে তো টেকা লাগবে না, তাই না? সাপোর্ট ভাঙলেই তো হবে না, এর উপরে সাপোর্টের উপর টিকে থাকা লাগবে স্ট্রংলি। A B C D, pull back, go, pull back, go, pull back, go। 68-তে চলে গেছে। বায়াররা হচ্ছে ইন কন্ট্রোলে আজকে, হচ্ছে মনে হচ্ছে, কিন্তু আজকে ট্রেডের অবস্থা খুবই স্লো, মানে কোনো ক্লিয়ার ডিরেকশন আমি এখনো পাচ্ছি না। হ্যাঁ, আপওয়ার্ড দেখা যাচ্ছে, আপওয়ার্ড, কিন্তু মুভ খুব বেশি স্ট্রং মুভ না, সেই 67, 68, 65-তেই খেলা করে বেড়াচ্ছে, বুঝতে পারছিস বেলাল?
দেখতেছিস বেলাল? Too much hesitation. Too much hesitation. Pull back. Going up. কারেন্ট চলে গেছে বেলাল? হ্যাঁ, কারেন্ট চলে গেছে? কারেন্ট চলে গেলে তো কানেক্টিং হয়ে যাবে। আর নেট আছে স্টিল, তাই তো? ঠিক আছে, একবার কারেন্ট চলে যাওয়ার পরে এই যে একটা ওই কারণে ছিল না। মুভ হচ্ছে আজকে স্ট্রং মুভ না, বুঝছিস? মানে মার্কেট খুব কুতিয়ে পাই দিয়ে ইয়ে করতেছে, হ্যাঁ। সো হ্যাঁ, মার্কেট উপরের দিকে যাচ্ছে, কিন্তু পুল ব্যাক যাওয়া, কিন্তু মার্কেট খুব স্লো মুভ করতেছে, ঠিক আছে? সো এইটা আসলে মানে উপরের মুভ খুব বেশি স্ট্রং না, পাম্প ফুরায় যাচ্ছে উপরে যাইতে গিয়ে, মনে হচ্ছে, বুঝতে পারতেছিস? সো উপরের দিকে আমার এখন মন টানতেছে না খুব বেশি ট্রেড নিতে, কারণ মার্কেট খুব ক্লিন ব্রেক থ্রু হচ্ছে না উপরের দিকে। দেখ, হেজিটেশন, হ্যাঁ, খুব সুন্দর একটা ইয়ে উপরে উঠছে, ডাউন, ফেড ডাউন, ছোট ছোট, এই যে এটা আবার ডাউন হচ্ছে। স্ক্রিন শেয়ার দিলে ও সরি, স্ক্রিন শেয়ার দিনি, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি, আমি ভাবছি শেয়ার দিছি। মার্কেট খুব হেজিটেট করতেছে উপরে যাইতে, খেয়াল করছিস? এই যে দেখ, উপরে গেছে, ডাউন হয়েছে, এর হেজিটেশন, ডাউন যাচ্ছে, আবার দেখ পড়ি আবার এই জায়গায় চলে আসে। সো মার্কেটের ডিরেকশন উপরের দিকে আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে না ট্রেড নেওয়ার জন্য, ঠিক আছে? আর আজকে মার্কেট অনেক মানে খুবই, ওই যে অনেকদিন হয় মার্কেট অনেক কনফিউজিং থাকে, মার্কেট যে কী করবে নিজেই বুঝতে পারে না। মানুষজন কনফিউজ থাকলে 50% একদিকে আর 50% আর একদিকে, ওই টাইপের দিনে মার্কেটে ট্রেড করে খুব বেশি ইয়ে হয় না। তো ওইরকম একটা দিন মনে হচ্ছে আজকে আমার। সো জাস্ট দেখতে আছি। তো তোর রুমে লাইট জ্বলে কিসে কারেন্ট চলে গেলে? আপনি একটা রিং লাইট দিয়ে ওইটা যাবে ওটা কি চার্জারে চলে? না, ব্যাটারিতে চলে, একটা সার্কিট কিনে নিয়েছে, ওটা দিয়ে 5 ভোল্ট ও করে আচ্ছা, দিয়েছে। ওই রিং লাইট যেটা হচ্ছে এখান থেকে পাঠাইছিলাম। জি। ও, একটা রেজিস্ট্যান্স যেটাতে কারেন্ট খুব বেশি যাবে না, এরকম একটা জিনিস কিনে নিছিস, তাই তো? বাক কম্পিউটার। বুঝতে পারছি। অটো অ্যাডজাস্ট করে না, এই চারটা অটো অ্যাডজাস্ট করা দরকার।
মার্কেট করে এটা পুল ব্যাক হবে মনে হচ্ছে কিছু দূর। 5 মিনিটের চার্টে আপে আছে, বাট 5 মিনিটের চার্ট পুল ব্যাক আপ, পুল ব্যাক হইতে পারে না পারে। স্লো মুভ করতেছে মার্কেট, খুব স্লো, মানে স্লো উপরে যাচ্ছে, খুব স্লো যাচ্ছে উপরের দিকেই এখনো, পিল 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 পিল, কিন্তু গতি খুব বেশি ভালো না। মার্কেট দেখ ছোট 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 ছোট, এই টাইপের মার্কেটে আসলে একটু টাফ। গতদিন যদি দেখিস, দেখ মার্কেট হচ্ছে সুন্দর, হালকা সুন্দর উপরে, স্মুথ, ঠিক আছে। এখানে এই যে এই জায়গায় যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় নিচে যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না, ভেঙে জায়গা থেকে উপরে গেল। তো আসলে মার্কেটটা একটু অনেক হেজিটেট করতেছে আজকে, এত হেজিটেশন আসলে মার্কেটের গতিবিধি নিয়ে আসলে সন্দেহই লাগতেছে। এটা ভেঙে যাচ্ছে না, নিচে যাচ্ছে উপরে যাচ্ছে। তবে আমার কাছে মনে হচ্ছে কি এখানে একটা হেজিটেট করলেও উপরেই যাচ্ছে মার্কেট। নিচে যাচ্ছে না, বুঝছিস, নিচে যাচ্ছে না, উপরের দিকে যাচ্ছে। কিন্তু খুব হেজিটেট করে যাচ্ছে, অনেক স্লো মুভিং মার্কেট, যে কোনো সময় নিচের দিকে আসতে পারে। উপরে যায় মানে উপরে যাইতে অনেক বাধা পাচ্ছে, উপরে যাচ্ছে কিন্তু কঠিন রেজিস্ট্যান্স, কঠিন রেজিস্ট্যান্স। যে কোনো ট্রেনে ঢুকতে কি $5 লাগবে? $5 না, $5 না, 35 সেন্ট। 35 সেন্ট। আমি মানে একটা সাইজ একটা নিলে 35 সেন্ট, দুটো নিলে কি 70। এই যে 4টে নিলে 1 টাকার উপরে। মার্কেট অনেক হেজিটেট করে এবার বিগ মুভ দিচ্ছে, প্রচুর হেজিটেট করছে মার্কেট করে, এইবার বিগ মুভ দিচ্ছে, ঠিক আছে। মনে হয় কোনো একটা ওই যে বক্তব্য টক্তব্য কেউ কোথাও দিচ্ছে, ওখানে কোনো একটা ভালো কিছু হয়তো শুনছে। দিলাম বাই অর্ডার। Order filled. মার্কেট হাই ছিল, এখন নিউট্রাল। হ্যাঁ, এটা আসলে এক্সপ্লোস মুভ হইছে, ব্যাক আসার জন্য ওয়েট করতে হতো। অ্যারাউন্ড এই জায়গায় একটা দিই যে এটা রিটেস্ট করতে আসতেও পারে। তো এই বুলিশ মানে এতক্ষণ ধরে হওয়া দেখে 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 মানে একটা খুব বাড়ছে, এটা দেওয়া উচিত হয়নি, বাট মানে এটা খুব ক্লিন একটা সাডেনলি বাইরে যায়, আবার সাডেনলি এটা পড়েও যায়। হ্যাঁ হ্যাঁ, সাডেনলি বাড়ে পড়ে, এটা আসলে হয়নি। সেদিন শার্কের বাইরে গেল, দিয়ে পড়ে গেল সাথে সাথে। হ্যাঁ, কিন্তু আজকে কি হচ্ছে মানে কেন মনে হয়েছে যে পড়বে না খুব বেশি ভালোভাবে, কারণ কি এখানে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে বা সেলাররা বিক্রি করতে বিক্রি করতে বিক্রি করতে বিক্রি করতে, মানে নিচে নিয়ে আসতে পারতেছে না, স্লো 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 স্লো। বাট এইটা নেওয়া উচিত হয়নি, গ্রেট এন্ট্রি পাইনি, এই যে আমার এই পুল ব্যাকের জন্য ওয়েট করতে হতো,
এটা দেখছি, কিন্তু এই পরের পুল ব্যাকের জন্য ওয়েট করা লাগতো আমার, ঠিক আছে? যে এই পুল ব্যাকে কি হয় দেখি, দেখি এই যে যে জিনিসটা হয় আসলে এক্স্যাক্টলি ক্লাসিকলি যে জিনিসটা হয় নর্মালি আমরা দেখি যে এটা বাড়লো সেটা কমে গেল, আমি এর নিচে দেবো, ঠিক আছে? আমি একটু ইয়েটা এর নিচে দেবো, কারণ আছে এই সাপোর্টটার নিচে দেবো। আমার এখানে আসলে কোনো এক্সিট প্ল্যান খুব ভালো কিছু হয়নি এই ট্রেডটা নেওয়ার সময়। মানে এখন একটু ট্রেডটা ভালো করার জন্য আমি হচ্ছে এক্সিট দিচ্ছি, এর নিচে দিচ্ছি আমার হচ্ছে স্টপ। যদি এটা ভেঙে যায় তাহলে আমার লজিকে আমি ভুল, এই হচ্ছে এই জায়গায় এসে সাপোর্ট পাইতে পারে, পেয়ে হয়তো উপরে যাইতে পারে, আর এইটা যদি ভেঙে যায় তাহলে হচ্ছে গেল, আমার লজিক হচ্ছে টোটালি ভুল ছিল। বাট ঘটনা হচ্ছে কি, নিচে অনেকক্ষণ ধরে নিয়ে আসার ট্রাই করতেছে, পারতেছে না, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে, ট্রাই করে পারলই না। আর আরেকটা ফিনোমেনা আছে যে তুই যখনই ট্রেডে যাবি তখনই অপোজিট দিকে শুরু হবে, এটা একটা ফিনোমেনা আছে, ঠিক আছে? বাট এখন পর্যন্ত লজিকে বলতেছে নিচের দিকে আনতে খুব বেশি ভালোভাবে পারতেছে না, মার্কেট ধীরে উপরের দিকে যাচ্ছে সোফার। সো এই যে মার্কেটে অনেক কিনছে, এটা এখানে অ্যাবজর্ব হচ্ছে, দেখা যাক। আর এইটা ভেঙে গেলে লস কতটুকু, অলওয়েজ প্রত্যেকটা ট্রেডে গেলে লস কতটুকু নেবে এটা হচ্ছে শিওর রাখতে হবে। এখান থেকে এতটুকু যদি আসে মোটামুটি $200-300 কাছাকাছি লস হবে এইভাবে। কিন্তু এই জায়গায় আমার ভালো হয়নি, আমার এই জায়গায় নিতে হতো এন্ট্রি, এই জায়গায় নিয়ে এই জায়গায় দিতে হতো, ঠিক আছে? পরে এই যে এরকম কখনোই এরপরে হচ্ছে আমরা রিয়েল ট্রেডে এইরকম মুভে নেব না, ছেড়ে যায় যাক, পরেরটা চলে গেলেও যাক, এটা আমরা রিয়েল মুভে নেব না যেটা নিছি, ঠিক আছে? এই যে ব্যাড হ্যাবিট তৈরি করতেছি, এই হ্যাবিটটা এখন করলাম, এটা ব্যাড হ্যাবিট তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু মেন ট্রেডে আমরা যদি না ধরতে পারি তা ওকে ফাইন, কিন্তু দেখ ধরার জন্য সুযোগ দিছে, এইটা ব্যাকে এসে এই পর্যন্ত আসছে, ঠিক আছে? এই জায়গায় নিতে পারতাম, কত ভালো ইয়ে হতো, প্রায় 5 পয়েন্ট, প্রায় 5 পয়েন্ট, 1-1.5 টাকার কাছাকাছি। সো এটা করা যাবে না। গুড থিংস এখনো এই সবুজ দাগ ভেঙে আসতে পারতেছে না 12 EM-এ, এটা গুড। এই যে এখানে যেমন 12 EM-এ ভেঙে নিচে চলে আসছে, খেয়াল করছিস? এটা ব্যাড। কিন্তু উপরের দিকের মুভে জোন নেই এখন আর। এখানে বড় লেভেল কি আছে এই এরিয়াতে? 5 মিনিট চার্টে দেখা যাচ্ছে প্রত্যেকটাই গ্রিন, এই জায়গায় পড়ার পরে বাকি প্রত্যেকটাই গ্রিন। সো 5 মিনিট চার্ট খুব ক্লিয়ার ইয়ে দিচ্ছে যে বুলিশ 5 মিনিট চার্টে ট্রেন্ড। এখানে 15 মিনিট চার্টে কি বলতেছে? এই যে এরকম হচ্ছে রেজিস্ট্যান্স জোনে চলে এসছে, এই রেজিস্ট্যান্স জোনটায় আছে। এইটা
এই এখানে আসলে মেজর কোনো রেজিস্ট্যান্স নাই। 55-30 ওকে। জোন নাই। এখন এটাকে আমি এখানে নিয়ে যাব, এইটা যদি ভেঙে আসে তাহলে এই মুভ ইনভ্যালিডেট হয়ে যাবে, মানে এখানে একটা সাপোর্ট পাচ্ছে, তাই না? কাইন্ড অফ সাপোর্ট মনে হচ্ছে। সো এটা যদি ভেঙে যায় 73, হ্যাঁ না, ইনিশিয়ালটাই ব্যাক যাব মনে হচ্ছে, ভেঙে যাইতে পারে এটা। এখনই ইনিশিয়ালটাই ব্যাক যায়, ভেঙে যাইতো। ভেঙে গেছে। সেই মুভ উঠতেই পারছে না, উঠতেই পারছে না। এই জন্যই বলে যে ওয়েট করতে, ওয়েট করতে। এরকম মুভ, রিপালসিভ মুভ হইলে ওয়েট করতে, ওয়েট করে পরবর্তী ইয়েতে। হ্যাঁ, আজকে মার্কেট হচ্ছে প্রথম থেকেই তো বললাম, আজকে মার্কেটে খুব বেশি অবস্থা ইয়ে না, মানে অবস্থা উপরে যাওয়ার মুভ স্ট্রং না। উপরে তো যাচ্ছেই না, যাচ্ছেই না, যাচ্ছেই না, মানে জান বেরোই যাচ্ছে উপরে যাইতে গিয়ে, যদিও যাচ্ছে খুবই জান বেরোয় যাচ্ছে উপরে যাইতে গিয়ে। ঠিক আছে, এই টাইমে মার্কেটে মানে একটা দিন চলছে, তারপরে আরেকবার নিয়ে যাবে, মানে এখন পর্যন্ত চাই এইখান থেকে। হ্যাঁ এখান থেকেও নেওয়া যাবে, যে এখান থেকে উপরে যাবে বা নিচে যাবে, এখান থেকেও নেওয়া যাবে। এটা থাকবে অলরেডি। হ্যাঁ, কিন্তু তুই যদি এখন, মানে এখন তো সাইডে কেনা আছে উপরে যাবে, এখন যদি তুই বেচা তা নিস সাইডে বেশি দিবি, তাহলে আগের ওইটা বিক্রি হয়ে যাবে, মানে কন্ট্রাডিক্ট ট্রেড নিতে পারবি না। এখন যদি ওই যে কিনা তা নিস, কিনা তা নিতে পারবে একই দিকে। ঠিক আছে, কিন্তু বেচাটা নিয়ে যাবে না, বেচাটা নিলে ওই যে তোর চারটে আছে এটা থেকে বেশি দেবে। এটা বেশি দেবে, বুঝতে পারছি। স্টপ ইয়ে করে ফেলবে, কারণ অবস্থা খুব বেশি ভালো না। Stop filled. মার্কেট খুবই হেজিটেট করতেছে, মার্কেট নিচের দিকে যাবে তাই। হ্যাঁ, যখন ইম্পালসিভ। আর হচ্ছে আজকে যেটা হচ্ছে সমস্যা দেখলাম, যেটা হচ্ছে মার্কেট যাচ্ছেই না উপরে, মানে আজকে ট্রেড নেওয়াই আমাদের ইয়ে হয়নি, ঠিক আছে, উচিত হয়নি। কারণ কি, আমরা অলরেডি মার্কেটের মুভমেন্ট দেখে বুঝছিলাম যে জোর নেয়, খুব কষ্ট 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 করতেছে, ঠিক আছে। এই যে ব্রেক হয়েছে, সবাই যারা বিক্রি করার জন্য বসে ছিল তারা ঝাঁপায় পড়ছে,
হ্যাঁ হুম ক্লিন শট হইছে, নে এবার বিক্রি করি, যে ও একটা প্রাইজে আসছে, ঠিক আছে নে কর বিক্রি। সবাই এবার একজোট হয়ে বিক্রি করা শুরু করছে এই মুভের পরে, ঠিক আছে। That's enough. Barnacles! El Primo SpongeBob? Yes! Ah, I got water in my ear. না সেই আমি বললাম ওখান থেকে আর কোনো কিছু না এখানে যখন ভাঙছে মানুষজন অনেকক্ষণের অপেক্ষা করে আছে যে মার্কেট ধাপ করে ছেড়ে দেবো। ব্যাপার হয়েছে এই জায়গায় এসে হয়তো কিছুটা উঠলে উঠতে পারে, নাও পারে, এরকম করে পড়ছে, এখন পড়ার ইয়েতে থাকতে পারে। এই যেখানে ক্রস হচ্ছে অলমোস্ট সবুজ সাদা ক্রস। ইসমাইল ফোন দিয়েছে, সেদিন ফোন দিয়েছে তো কে জানে। ইসমাইলকে সামান্য হাজবেন্ড আর কি। হ্যাঁ ক্রস কিন্তু হইছে, আমরা ক্রসে একটা নেব নিচে যাওয়ার, দেখি কি হয়। I'm Shauna Smith alongside Order filled. Just about 30 minutes into the trading day. We're watching three catalysts impacting ক্রস হইছে markets. সবুজ, You've got দেখি একটা traders ক্রসে নিয়ে we're দেখি seeing rate আজকে। cuts ahead of the inflation data, Apple's big event, and
and the upcoming presidential debate. Well, upcoming inflation readings will be key for the Fed ahead of the central bank's rate decision next week. The market currently pricing in a 75% chance of a 25 basis point cut, and that's after Friday's mixed jobs report. So will the CPI, that consumer price index, change the Fed's thinking? We will see. And Apple's then could be the next big catalyst for the AI trade. The tech giant is expected to tout new AI features for its upcoming iPhones. With tech dragging the broader markets lower last week, will the big tech giant's announcement be enough to reignite the AI rally? And plus, American voters, they are getting set to see Vice President Harris and former President Trump go head-to-head for the first time in tomorrow's presidential debate Tuesday. With the two candidates neck and neck in recent polling, what policies do they need to really hammer home for investors who are watching? All right, well, we are just about 32 minutes into the trading day. Let's take a look at where things stand. You've got stocks attempting to bounce back. Well, they are bouncing back after last week's deep rout. You've got all three of the major averages pointing to gains here and shortly after the open. You've got the NASDAQ leading the way, up just about 1.2%. Weak economic data ending with a mixed jobs report. Well, that sent markets tumbling last week. You had the S&P logging its worst week since early 2023. Well, CPI is the next big test for the market. Is recent data showing enough moderation in prices and economic growth to signal a soft landing? And ultimately, what does all this mean for the Fed's decision? Let's bring in Matt Maley. He is the managing director and equity strategist at Miller Tabak. Matt, it's great to have you here. So talk to me about what's already been priced in and maybe what the market is anticipating. It certainly looks like investors are betting on the fact that we're going to see a 25 basis point cut next week. What does that then signal for equities? Well, I mean, that is, I guess, somewhat helpful. I mean, the one concern is that, if they do feel that they have to go 50 basis point, I actually think that will scare some people because the market is not pricing in any kind of a hard landing. In fact, I would argue that they're not even pricing in, the market's not even pricing in a soft landing. It's pricing in a very strong economy going forward. So I'm a little bit worried that we're not going to get that over the next 6, 12, 18 months to kind of justify these moves in the stock market. But, the fact that the earnings are growing, the fact that the economy is still growing, should be able to help hold up things for a little bit of while. But at some point, when you get the market as expensive it is today, they have to kind of face the reality that 22 times earnings is really going to be tough to justify over a longer period of time. And so, Matt, with that in mind, I mean, for the Fed, as they're trying to validate 25 basis points, if that was the decision that they made, if CPI came in, just as expected or even better than expected, how much does that continue to allow the Fed to just say, hey, we're going to go slow and steady with the amount of cuts that we're anticipating putting into the system? Yeah, I definitely think that that's what they'll do. I mean, we get something that, unless it's really, really weak, and again, that might raise questions about what's going on with the economy. I mean, we see oil prices going down, we see China growth really slowing down. What kind of impact will that have? But I think they'd really like to go steady to get started, slow and steady to get started. And if they need to pick up and get more aggressive as we move through the rest of this year or into next year, they can always do that. But I just don't see the real need to make that move just yet. Matt, what does that then tell us about what we will see leadership-wise? When you talk about the fact that tech, for a number of reasons, and you can blame some of it on NVIDIA, you can blame some of it for maybe starting to price in the fact that we could get rate cuts. Do you expect to see further pressure on tech, and how should investors then be positioned? Well, one of the things we're going to see, of course, is what happens here with Apple. I mean, I guess the biggest narrative in the last 6-8 weeks has been that the earnings from the AI phenomenon are not going to broaden out to the degree people were hoping for this time last year or even 6 months ago. We're still seeing great numbers out of NVIDIA and some of these other companies, but the end users are not getting the return on their investment as quickly as people had thought. So if again, Apple doesn't necessarily have to fall flat on its face to be a problem, but they do need to show some signs that it's going to be something that's going to be positive, because most of the rest of these end users are really not seeing the return on investment we'd like to that would justify these big moves in the marketplace. I mean, Microsoft's spending $10 billion a month
on this phenomenon. So we're going to need to see something out of Apple to really help things turn around a little bit. And so, in that case, is tech earnings growth more key to the broadening out than tech profit taking, and then some of that capital or some of that money going into other areas and other sectors for investment? Well, the biggest concern I have about this issue, the rotation issue, the one thing is that we saw in the second half of August, or really the last 3 weeks of August, where the tech group, even though it was lagging, it only retraced about 2/3 of its decline, of its summer decline, while the S&P recovered all of its decline. So it was lagging a little bit, but that's okay. It was still rising, so people felt confidence to be able to rotate some of their money out of tech and into other areas. But when the group started to roll over, it's too heavily invested, way too heavily, weighted in the S&P and the Russell and NASDAQ, the NDX 100. So as those indexes started to roll over, that made people much more nervous. And so I guess my point is that you need to have the tech group either rising, even if it's lagging, but if it's or for you to see any kind of rotation. If it goes down and the major indices go down, people tend to pull their money out and rotate into cash. So we got to be. So this tech group is going to still be very, very important over the next couple of weeks and really for the rest of the year. Matt, I'm curious to get your thoughts on the action that we've seen recently in the bond market, and whether or not maybe the initial reaction to the jobs report that we got Friday, is that something that's now being recalculated? And what do you think about what is already being priced in terms of rate cuts, and maybe whether or not there needs to be or will likely be a further reevaluation? Well, we could see. I mean, the bond market is being, the bond yields are getting oversold, which means bond prices are getting overbought. But that's on a short-term basis, so we could see a little bit of a bounce back in price and a pullback in price and a move up in yields. But we, first of all, on a technical level, we've definitely seen this. We broke below that 3.8% key support level on the 10-year note. We've seen the 2-year note break down in a significant way, well below any kind of trend line, and it's made a lower high and a lower low. That's that's on the yield side. That's going down, but that means prices are going up. And I think that key change in trend for the bond market means that bond investors are going to do very well over the rest of this year. Again, on a near-term basis, I wouldn't be chasing the bond market. We could see a little bit of a pullback here, again, with a bounce in rates, but I don't think that will last very long because it just seems like to me like the situation, whether it be the geopolitical situation, which is still very rough, and the flight to safety move can play an impact in there. But there's no question that our economy, even if we're not going ahead into recession, it is slowing down. That bodes well for the bond market. Matt Maley, who's the Miller Tabak Managing Director and Equity Strategist. Matt, always a pleasure to grab some time with you. Thanks so much. Thank you. Certainly. Well, Apple's big iPhone event kicks off this afternoon. There's a lot riding on this after a tough week for tech that saw the sector down over 6% and the NASDAQ off 4%. So, how does Apple have to deliver today? That's the big question. And joining us now from Cupertino, California, awaiting the start of the big event, our very own Dan Halley. Dan, what's the vibe? Pulse check out there? How are people feeling? I guess it's only 7 a.m., so they're still getting coffee. Yeah, people still getting coffee around here. They're still setting up to prepare for the event, as you can see behind me. But really what I think most people are expecting here are kind of the usual, with the exception of the Apple AI. So the usual, let's just level set that. 4 new iPhones. It's going to be the iPhone 16, iPhone 16 Plus, Pro, and then Pro Max. We're also expecting new Apple Watches, the SE, the Series 10, the 10th anniversary edition of the Apple Watch. It's been 10 years since Apple originally announced it, and so this would be a big year for them. And then the Watch Ultra. Really, the big difference is going to be for that middle one, the Series 10. I expect to be 2 new sizes, 45 millimeter up from 41, and a 49 millimeter up from 45. But reports say that they're not necessarily going to be larger as far as footprint goes. It's going to be a thinner body design. So don't expect to take up too much screen real estate. It's not going to be one of those big statement watches that you might see folks have. And then the last thing that we're expecting as far as hardware goes is updates to the AirPods. So those will be for the entry level, the base AirPods.
and then the mid-tier AirPods, those are supposedly getting active noise বেলাল cancellation, নেট which আছে would be তোর? a good fit for something that Yeah, costs absolutely. ও $169. তোকে হচ্ছে আমি The এই জন্য highest মেসেজ দিলাম, end, the কথাবার্তা শুনতে AirPods পাচ্ছি Pro না তো though, would still have those এই জন্য। silicon tips, সো the bad আমি voice এইবার software হচ্ছে right ইয়ের now. ইয়ের And একটা then ট্রেড they're নিয়েছি, also যে going ওই যে আমরা যে সূত্র শিখাইছি ওই সূত্রের একটা ট্রেড নিয়েছি, যে এরকম ক্রস ওভার হয়েছে, সবুজ নিচে গেছে, যতক্ষণ পর্যন্ত সবুজ নিচে থাকে ততক্ষণ পর্যন্ত দেখবো। এই জন্য আমি লাভটাপ নিচ্ছি না, একবার 160-70 গেছে স্টিল লাভটাপ এই জন্য নিচ্ছি না। ব্যাপারটা বুঝছিস, মানে সূত্র খেলতেছি, মানে এই যতক্ষণ এরকম সবুজ উপরে থাকবে, মানে সবুজ নিচে থাকবে মোটামুটি মনে হচ্ছে, ততক্ষণ আমি হচ্ছে রাখবো। বুঝতে পারছিস, ওই যে যেটা হচ্ছে ক্রস ওভার। না, সবুজ যখন ক্রস করবে তখন তো আপনার লাভ থাকবে না, তখনই তো লস চলে আসবে। বুঝতে পেরেছেন? মানে হ্যাঁ দেখি আসলে এটা হচ্ছে অনেক মানুষ ট্রেড করে এই থিওরিতে, মানে এইটা ওই লালের উপরে ক্রস করে, যেমন এখানে ক্রস হওয়ার টাইম আমি নিছি, মনে আছে ক্রস হওয়ার টাইম আমি নিছি। হ্যাঁ দেখি যতক্ষণ হচ্ছে এইটা মোটামুটি, দেখে এই জায়গায় ভেঙে যাচ্ছিল, খেয়াল করছিস সবুজ ভেঙে যাচ্ছিল, আমাদের সবুজ ভেঙে যাক, দেখি কোথায় ভেঙে গেছে, সবুজ ভেঙে উপরে ঢুকুক, ঠিক আছে, তখন গিয়ে আমি দেখতেছি কি করা যায়। এখনো সবুজ ভেঙে ঢুকেনি, খুব ভালোভাবে সবুজ আর লাল দুই পাশে চলে যাচ্ছে, কত বড় গ্যাপ, এটা খুবই ভালো সংবাদ আমাদের জন্য, ঠিক আছে। দেখা যাক কতক্ষণ হচ্ছে সবুজ ইয়েতে থাকে, এখানে সাপোর্ট পাচ্ছে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে সাপোর্টটা ভেঙে যাইতে পারে কিনা দেখা যাক। এই সাপোর্টটা ভাঙলে বেশ ভালো ডাউন সাইড আছে, 30-এর কাছাকাছি চলে যাবে, ঠিক আছে, দেখা যাক ভাঙে কিনা। এই তো ভাঙো 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 ভাঙো, সুন্দর, আরেকটু পুশ পুশ পুশ, নাইস, ভেঙে গেছে। এখন হচ্ছে ভেঙে গেলেই মোটামুটি অনেক দূর যাবে, ভেঙে থাকুক, একটু থাক, ধরে থাক, ভেঙে ধরে থাক। যাদের স্টপ লসের নিচে দেওয়া আছে ডেল লো, এটা হচ্ছে, এটা ভাঙা একটু টাফ হচ্ছে, কেন এটা দিনের লো, আজকে দিনে সবচেয়ে লো 553 এই 50 ভেঙে গেলে মোটামুটি এই পর্যন্ত আসবে, এই যে এই পর্যন্ত মোটামুটি 50টা ভেঙে গেলে কালকের দিনে যে জায়গায় লো ছিল, হ্যাঁ মানে গত দিন মার্কেট যেখানে ক্লোজ হয়েছে মোটামুটি এই যে 53-97 পর্যন্ত চলে আসবে, গতদিন মার্কেট যেখানে ক্লোজ হয়েছে। মার্কেট অ্যাগ্রেসিভলি উঠতেছে, উঠুক, দেখা যাক। এখনো তো সবুজ লালের নিচে ভালো স্প্রেড ভাবে আছে, সবুজের উপরে ক্রসও করেনি, ঠিক আছে, ক্রস করলে দেখতেছি। এখন আর লস নেব না, ব্রেক ইভেন নেব, বা এই জায়গায় নেব, এইটার উপরে হালকা রাখি, এই পর্যন্ত নেব, ঠিক আছে, লস নেব না, মানে রিক্স রাখবো না, রিক্স নেব না এই চার্টে। আর এটা ভেঙে গেলে মোটামুটি আমাদের ইয়ে তো আর ভ্যালিডেট ভালো হবে না। 5 মিনিট চার্ট, এই যে সাপোর্টটা, এই সাপোর্টটাতে ইয়ে হচ্ছে, দেখা দেখি হচ্ছে, কিন্তু এখানে যে ক্লিন ব্রেক থ্রু হয়েছে, ক্লিন ঠ্যাস ক্লিন ব্রেক থ্রু হয়েছে মোটামুটি। হ্যাঁ এই জায়গায় একটু সাপোর্ট নিয়ে আবার একটু কিছু দূর উপরে উঠে আবার ফের নিচের দিকে আসতে পারে, এই যে এটা ধেয়ে আসছে লালের দিকে, ঠিক আছে, দেখা যাক কি হয়। সাপোর্ট পাচ্ছে। Have new AirPods Max. Those are the ones that are over the ear, the cans kind of. Those are expected to get some updates with some better sounds. But obviously, we want to talk about Apple Intelligence and the big changes there. That's going to be the kind of series of AI rollouts that Apple's going to have.
there have been on Wall Street some rumblings rather, about how Apple hadn't kept up with the likes of Microsoft and Google. Now they're expected to start rolling some of those out, although reports indicate that they might not necessarily come out with the new phones. It might take them until October into 2025 to get most of the AI features they announced in June into phones. All right, Hallie, good luck out there. We, of course, are going to be tracking every word from that announcement. We look forward to your live coverage on Yahoo Finance later today. Well, let's take a look at the markets just about 42 minutes into the trading day. And this market check sponsored by Tasty Trade. We're seeing a bit of a bounce back across the board, at least for the major averages. You're looking at gains. The S&P coming off its worst week since 2023. And today you're looking at a gain of just over 1%. You've got the NASDAQ leading the way. That has been the case since the start of today's trading session. You now have the Dow right around the highs of the session, up just about 400 points. So again, some buying action following the weakness that we saw in the markets last week. When you take a look at the sector action, all 11 of the S&P sectors moving to the upside. And quickly, if we could throw up the bond market right now and take a look at treasuries, we are seeing this slightly move higher here for yield. So again, good to or important here to track. You got the 10-year yield of right around 3.72. I'm going to go to the blockchain for a hot second here. Let's check in on Bitcoin to see what BTC USD is doing. Of course, just the largest cryptocurrency here. Bitcoin right now, you're seeing it up. Support ভেঙেছে almost. Below 60,000, that was a key ভেঙে psychological threshold. যা We saw it cross below that. We'll see if we can get back above it this week. It depends upon try what that করতেছে risk-on appetite ডেল looks লো like. তো But as এটা of right now, ট্রাই you're করতেছে seeing some positive gains over the past 24-hour period because cryptocurrency markets don't close. That's the move we're seeing right now. We've got much more of your markets action ahead. Stay tuned. You're watching Catalyst. একদম পা ডুবাচ্ছে আর বাইব্যাক হয়ে চলে যাচ্ছে এই জায়গায় নাইস ক্লিন ব্রেক থ্রু সুন্দর আসো আরেকটা বার সুন্দর
Now, time for some of today's trending tickers. And a note for you viewers, throughout the trading day, you can track the best and worst performing stocks of the session with Yahoo Finance's trending tickers page. Scan the QR code below to check out the latest. All right, let's go to oil markets here. They are ticking slightly lower after Morgan Stanley revised its oil price forecast downward yet again in the last few weeks amid demand concerns. We've got Yahoo Finance's Inez Ferre here to weigh in. She's been all across this one this morning. Hey, Inez. Yeah, Brad, and we are looking at oil right now that's little changed, but Morgan Stanley is now looking for the fourth quarter of this year for the second time in about a month for Brent crude. So now Morgan Stanley sees Brent crude will average $75 for the fourth quarter. Hey, Inez? That's compared to, Inez, yes. Sorry, we're having some technical issues here, some problems with your audio. So we're going to try and get that squared away, and then we'll hopefully get back to you because we would love to hear the latest on that. Apologies for that. Hopefully we get that fixed right away. Let's move on to U.S. Steel because shares moving higher this morning after J.P. Morgan upgraded the steelmaker to overweight from neutral. Analysts at the bank say that there is a buying opportunity in U.S. Steel after the White House objected to a $14 billion takeover by Japan's Nippon Steel, citing national security concerns. Of course, lots of questions about of just about 4%. But again, this decision here to kill the Nippon Steel deal could spark this legal challenge. So lots of questions about where it goes from দিনের লো here, how ভাঙতে that একটু কষ্ট legality সেটা will all ডের play লো out. But again, we are seeing this move higher, and as a result, we are hearing this bullish call, or getting this bullish call, I should say, from J.P. Morgan. Yeah, taking a look at the last 3 months, I mean, this is লাভ নিয়ে নেওয়া উচিত বেলাল, অনেক লাভে গেছে, সো এটা ব্যাক করতে পারে। ঠিক আছে, মানে হয় না, মানে এই জায়গায় গিয়ে মুভটার আগের মতো নেই, লাভ মাঝে মাঝে নিয়ে নিতে হয়। সো লাভ নিয়ে নিলাম, যাবে হয়তো নিচে আরো পড়ে, কিন্তু মানে মাঝে সাঝে যেটা হয় কি সার্টেন অ্যামাউন্টে গেলে লাভ নিতে হয়। সো লাভ এই জন্য নিলাম ওই জায়গায়। মানে আমি যে জানতাম মার্কেট এখন এরকম রিবাউন্ড করবে একটু, এটা ফেরে কিছু না, আর লাভ নিতে হয় মাঝে মাঝে, খুব বেশি গ্রিডি হইতে নিষেধ করে। সো অ্যারাউন্ড ওই পজিশনে কয়েকবার গেল, এখানে গেল, উঠলো, এখানে গেল, পড়বে হয়তো আরো, বাট লাভ মাঝে মাঝে নিতে হয়। সো নিলাম আজকে মোটামুটি ব্রেক ইভেন, লস লাভ মোটামুটি $40-50 লসের কাছাকাছি। ওই ট্রেডটা আসলে প্রথম ট্রেডটাই আমাদের ভুল ছিল, ওই টাইপের ট্রেড নেওয়া ওই সময় উচিত হয়নি। ওইরকম ইম্পালসিভ জিনিস করা যাবে না। যেমন এখানে ট্রেড নিছি ঠিক আছে, কিন্তু ট্রেড নেওয়ার সময় দেখছি যে অনেক ভেঙে গেছে এবং এখানে দাঁড়াইছে, এখানে কয়েকবার হেজিটেট করতেছে, যাচ্ছে না। এখানে ওই যে ক্রস ওভার হইলে যে ট্রেডটা নেওয়া হয়, ক্রস ওভার হইলে ওই ট্রেড নিছি। এখন মনে হচ্ছে যে 9:55 একটা প্লে আছে না, যেটা উপরে যায়, সেই প্লে ওপেন হচ্ছে, মানে 9:50 দিকে 50-55-10টা লোকজন যে হ্যাঁ হয়েছে, আমি একটু লাভ নিয়ে চলে যাব, একটু বেশ অনেক দূর নামছে, আমি লাভ নিয়ে একটু চাটা খাইতে যাই, তারা হচ্ছে কিনে নিচ্ছে আমার মতো, আমি যেমন কিনলাম না ওরকম কিনে নিয়ে একটু আগে আগে লাভ নিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। তো মার্কেট কিছুটা উপরে যাইতে পারে। আমরা ট্রেড নেবো না আজকে, অলমোস্ট 2টা ট্রেড নিয়েছি, ব্রেক ইভেন হয়ে গেছে, দ্যাটস ইট। এই গেমে হচ্ছে যত বেশিক্ষণ টিকে থাকা যায় তত হচ্ছে লাভ। ট্রেডিং গেমে যত বেশিক্ষণ থাকবি তত, মানে যত লং টাইম ধরে খেলতে পারবি, টাকা পয়সা ওইটা নিয়ে কোনো ব্যাপার না, যত লং টাইম ধরে এই গেমে টিকে থাকা যাবে তত বেটার, তত বেটার হবি গেমে। সো আমাদের যেটা হচ্ছে মূল টার্গেট থাকবে ভালো করে শেখার এট দ্য বিগিনিং। 9:50-55-10টা এই টাইমের দিকে হচ্ছে কি ওই যে ট্রেডাররা ট্রেডিং অফ করে না ব্রেকফাস্ট করতে যায়, তো যার কারণে যারাই শর্ট নিছে এই জায়গা থেকে সেই জায়গায় শর্ট, তারা এখন লাভ নিচ্ছে এখানে। ঠিক আছে, লাভ নিচ্ছে, ঠিক আছে। সো ওই জন্য আর রিস্ক নিয়ে যে না একটা সার্টেন অ্যামাউন্টে পৌঁছে গেছে প্রত্যেকটা ট্রেড আমাদের নিতে হবে, প্রত্যেকটা মুভ আমাদের নিতে হবে, এরকম কোনো নেই। হ্যাঁ, যদি জানলেও প্রত্যেকটা মুভ অনেক সময় নিব না, ঠিক আছে।
এই মুভটা বুঝি নাই এই পর্যন্ত, তো এইটা দেখে মোটামুটি বোঝা গেছে একটু উপরে উঠবে, কিন্তু এই মুভ যে আমাদের নিতে হবে তা না, ঠিক আছে? এটা বেশ দূর পর্যন্ত যাইতে পারবে, এই পর্যন্ত হয়তো যাইতে পারবে এই মুভ, বা অনেক সময় নেব, অনেক সময় যদি মনে হয় না আজকে 3টা ট্রেড করবো, সো আজকে নেব, সো এটা সুযোগ দেবে, এটা আরেকবার এই ট্রেডে ঢোকার সুযোগ দেবে, এইটা হচ্ছে এখানে আবার রিটেস্ট করতে আসবে, এসে তখন আবার আরেকবার ব্যাক হয়তো যাইতে পারে, ঠিক আছে? অথবা ভেঙে চলে আসতে পারে, দুইটা সিনারিও হইতে পারে। সে ব্যাক আসবে, এসে উপরে যাবে, এই জায়গায় ব্যাক এসে মানে কখন আমার যেরকম হাইপার হয়ে গেলাম, এই জিনিসটা কিন্তু আমার ভুল, আমার শিক্ষা এখানে, আমি হাইপার হয়ে গেছি, দেখি আরে এরকম একটা বিরাট মুভ হলো, আমি নিজেও অনেকক্ষণ বিচার করে করে দেখলাম যে এরকম 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 মুভ হচ্ছিল, হয়ে মানে আমি তো দেখলাম, নিজে মনে হচ্ছে সান্ত্বনা দিলাম যে এরকম তো বাড়তেছিল, কখনো তো কমেনি, এই পর্যন্ত ভাঙছে হাইয়েস্ট, তারপরে একেবার তো কমে যায়নি, জাস্ট বাড়ার দিকেই ছিল, বাড়ার দিকেই ছিল, বাড়ার দিকেই ছিল, তো মানুষ কিনে পুশ করছে, তার মানে উপরে যাবে, লোকজন হচ্ছে ইয়ে পাচ্ছিল না, এখানে কিনছি, সাথে সাথে মার্কেট ভাঙা শুরু হয়েছে। আমার যেটা করতে হতো এই জায়গায় দিতে হতো স্টপটা, এইটা যেটা ভুল হয়েছে, এই জায়গায় স্টপটা দিতে হতো, যে এইটা দাঁড়াইছে উঠছে, তো আমার লসটা হাফ লস হইতো, ঠিক আছে? এবং বেশ লজিক্যালও ছিল এই জায়গায় যদি দিতাম, এই জায়গায় যদি স্টপ লস দিতাম লজিক্যাল ছিল যে এই পর্যন্ত আসছে, তারপর আবার উপরে গেছে, এখন যদি কলাররা এইটাই ঠিক রাখতে পারতো তাহলে এখান থেকে উপরে যাইতো, এইটা ভাঙতো না, যদি মানে যারা কিনবে বায়াররা যদি এত স্ট্রং হইতো এখান থেকে উপরে যাইতো, ঠিক আছে? সো আমার লজিক্যালি স্টপটা মুভ করে এই জায়গায় দেওয়া উচিত ছিল, এই জায়গায় যখনই ভেঙে যাইতো আমার ট্রেড ইনভ্যালিডেট, মানে এখান থেকে নামবে, ভ্যালিড না ওই ট্রেডার, আমি ভাবছিলাম এইখানে হয়তো ভ্যালিড না, বাট এই ট্রেডটা আসলে পরবর্তীতে আমাকে যখন সুযোগ দিল তখনই বোঝা হয়ে গেছে যে এই যে এর নিচে আর আসতেছে না, এইটা ভেঙে গেলে আমার নিচে ভেঙে যাবে, তো তখন আমার এটা বোঝা উচিত ছিল, ঠিক আছে? এই যে এইটা কি হয়, এরকম করে এসে এখানে ব্যাকে আসার পরে সেখান থেকে আবার উপরে যায়, ঠিক আছে? মানে সেকেন্ড টাইম টেস্ট করতে এসে উপরে যায়, অনেক সময় সেকেন্ড টাইম যখন এখানে টেস্ট করবে তখন কি করতে হবে, তখন হচ্ছে ট্রেডিং যদি দিতে চাস তখন এই যে এই লাইন ভাঙলে ট্রেড মানে উপরে যাবে, এরকম দিবি, এই লাইন ভাঙলে ধর বাই দিবি, এই লাইন ভাঙলে বাই 2 দিয়ে দিবি, লজিক্যাল। আগে সে নিচে আসুক, এখনও নিচে আসেনি, এই ট্রেডটা অনেক সময় হচ্ছে এটার ক্লিন যে ট্রেডটা যেরকম ক্রস ওভার হইলে ওই ট্রেডগুলো তো অনেক সুন্দর ইয়ে হয়, মানে ক্রস ওভারের ট্রেডই এক পার্টি আছে কিন্তু ক্রস ওভারের ট্রেড করে, যে জায়গায় ক্রস হয় সেই জায়গায় থেকে উপরে যাবে এই ট্রেড নাই, হ্যাঁ, নিয়ে একটা সার্টেন পয়েন্ট যখন এই যে এরকম ইনভ্যালিডেট হয়ে যায় যে উপরে চলে যাচ্ছে এটাকে ক্রস করতেছে, সেই সময় গিয়ে আবার লাভ নিয়ে নেয়, ব্যাপারটা বুঝছিস? মানে এই লাল যখন হচ্ছে ইয়ে হয়ে যাবে, লাল আর ইয়ে ক্রস করে উপরে যাবে, ঠিক আছে? উপরে যাবে মনে হচ্ছে, মানে এখানে গিয়ে সেকেন্ড টাইম এই পর্যন্ত এসে আবার উপরে যাচ্ছে। আজকে মার্কেট খুব হেজিটেট, ওই রাউন্ড বাউন্ড করতেছে, ঠিক আছে? ওই একটা 70 আর ইয়ের মাঝখানে রাউন্ড বাউন্ড করতেছে। আবার দেখা যাচ্ছে পড়বে না, আর মনে হয় পড়বে না খুব বেশি, কারণ কি এখন হচ্ছে যারা যে শর্ট করতেছিল তারা সব নাস্তাতে যাচ্ছে, ব্রেকফাস্টে, ঠিক আছে? ওকে, এবার আর একটা জিনিস শেখাবো, ঠিক আছে? ট্রেডিং মোটামুটি 10টার দিকে ক্লোজ করে দেবো আমরা, মানে হ্যাঁ ট্রেডিং এনাফ হয়েছে, আরও থাকতে পারতাম, আর থাকবে হয়তো আর একবার আসতে পারে, এইসব ইয়ে করতে পারে, এর নিচে যাবে না, মানে ডের এটা, কারণ কি আর নাও আসতে পারে, কারণ এখন যারা ট্রেড করতো শর্ট করতেছিল তারা অনেকে নেয় আর, ঠিক আছে? মার্কেট এখন অপোজিট দিকে কিছু তো যাবে, লাভ নিয়ে নিচ্ছে লোকজন, নাস্তা ব্রেকফাস্টে যাচ্ছে, মার্কেটে শর্ট প্লে যারা খেলতেছিল তারা এই টাইমে অলওয়েজ 9:50, 9:55, 10টা এই টাইমে মার্কেটটা একটা রিভার্স হয়, রিভার্স দিকে কিছু তো যায় এরকম, তো এই ট্রেডও আমরা নেব, কিছু দিন এই ট্রেডও আমরা নেব, ঠিক আছে? এই ট্রেডও
আমরা নেব কিছু কিছুতে। আজ না, আজ অলরেডি ট্রেড করছি। আর ট্রেড করার সময় আরও কন্ট্রোল, নিজেকে আরও কন্ট্রোল করতে হবে, যেটা হচ্ছে ভালো ব্যাপার। ভালো স্টপ লস না থাকলে সেই ট্রেড নেওয়া যাবে না। এই ট্রেডে ভালো স্টপ লস ছিল না, এই ট্রেডে ফার্স্ট অফ অল কোনোভাবে ভালো স্টপ লস ছিল না। অলরেডি মার্কেট ছেড়ে গেছে, আমার ভালো এন্ট্রি ছিল না এই ট্রেডে উপরে যাওয়ার। ঠিক আছে, আমি যদি দেখতাম যে মার্কেট আবার এখানে ব্যাক করছে, এই জায়গায় ব্যাক করে মার্কেট আর খুব বেশি মানে নিচে যাইতে পারছে না, তখন নিলে আমার ভালো একটা স্টপ এন্ট্রি ছিল। বা আমি একটা এইটার পরে আরেকটা মানে আমি হাইয়েস্ট পয়েন্টে নিয়েছি ট্রেড, দেখছিস ওরস মিস্টেক যেটা করছে, এরকম হাইয়েস্ট প্রাইসের দামে উপরে যাওয়া ট্রেড নেওয়া খুবই বোকামি, হাইয়েস্ট দামে। ঠিক আছে, হ্যাঁ আমি এই ভুলগুলো একদম ইনিশিয়াল লেভেলে যে ভুল করতাম আগে ট্রেডিং শুরু করার টাইম, ওই ভুলগুলো আবার শুরু করছি। এরকম হাইয়েস্ট পয়েন্টে ট্রেড নিলে খুব বেশি লাভ করা যায় না। ঠিক আছে, এই যে আমরা এটা হাইয়েস্ট পয়েন্টে নিচে যাওয়া ট্রেড নিয়েছি, মোটামুটি হাইয়েস্ট পয়েন্টে, সেখান থেকে খুব ভালো একটা বুস্ট দিল। ঠিক আছে, এই জায়গায় এই যে এখন নিচে চলে আসলো, ঠিক আছে, নিচে চলে আসতেছে, হ্যাঁ নিচে আসছে। এখন এই জায়গায় ট্রেড নিয়ে রাখতে হবে, উপরে যাবে স্টপ লস, এই জায়গায় ট্রেড নিয়ে স্টপ লসটা দিতে হবে এই জায়গায়। ঠিক আছে, বাই দিয়ে স্টপ লসটা এর নিচে থাকবে। এখন এটা যদি কোনোভাবে রিকভার করতে পারে তাইলে মানে তাইলে আপসাইড হচ্ছে এই পর্যন্ত একটা আপসাইড আছে, এই যে এই জায়গায় একটু হেজিটেট হয়েছিল এই পর্যন্ত। ঠিক আছে, না 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 না, ছেড়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, দেখা যাক কি হয়। দেখে যায় ইন্টারেস্টিং প্লে, মার্কেট ভেঙে যাচ্ছে, সে ডাউনওয়ার্ডসেই আছে এখনো মনে হচ্ছে, এখনো এই যে এটা ভ্যালিড একটুখানি এখানে কনসলিডেট হলো, হয়ে আবার ফের মনে হচ্ছে যেন, এবং ভলিউম বেশ খেয়াল করছিস, সেই ভলিউম, ট্রেডিং ভলিউম অনেক, মানে মানে মুভ ইলজিক্যাল মুভ না, মুভ কারেক্ট মুভ। ঠিক আছে, হিউজ ভলিউম হলে মানে পরবর্তী সাবসিকুয়েন্টটাও যাওয়ার পসিবিলিটিস থাকে। তবে এখনো ওই ইয়ে পয়েন্টেই আছে, এখনো ওই তোর এখনো ওই রেক্টিঅ্যাঙ্গেলের ভিতরেই আছে, মানে এখনো ওই ইয়ে জোনের ভিতরেই আছে। হ্যাঁ, এটা ক্লিয়ারলি এটা পার হইতে পারলে তাহলে মোটামুটি হ্যাঁ বেরোয় গেছে। তার মানে এই থেকে আমরা আরো একটা শিক্ষা পাইলাম যে হচ্ছে মার্কেট পুল ব্যাক করেও অনেক সময় নিচে যাইতে পারে, জাস্ট ওয়েট করতে হবে, ওয়েট অ্যান্ড সি। ঠিক আছে, ওয়েট অ্যান্ড সি করতে হবে কিছুটা। দেখছো, হ্যাঁ তার মানে যেটা হচ্ছে ব্যাপার, মার্কেট যখন এরকম শার্প নিচে নামছে, একটু তো মানুষ লাভ নেবে, লাভ নেওয়ার পরে ইয়ে করবে। ঠিক আছে, যদি এখন কেউ ট্রেড নেয়, সে এখান থেকে ট্রেড নিয়ে নিচে যাইতে পারে, এর উপরে হচ্ছে ইয়ে দিতে পারে। ঠিক আছে, হ্যাঁ চেষ্টা করতেছে উপরে ইয়ে করার, মানে উপরটা ঠেকানোর চেষ্টা করতেছে যে উপরে যাইতে পারি কিনা। ইন্টারেস্টিং প্লে। না ইয়ে সাপোর্ট ভেঙে গেছে, সাপোর্ট ভেঙে যাচ্ছে, তো মনে হচ্ছে সবুজের উপরে উঠছে, মানে আমরা এই যে ক্রস ওভারের যে প্লে, এখনো কিন্তু ক্রস ওভারের প্লে আছে।
ঠিক আছে, এখনো ক্রস ওভারই আছে। ক্রসটা যতক্ষণ নয় লালের উপরে যায় ততক্ষণ ধরে রাখে মোটামুটি যারা ট্রেড করে। কারেন্ট এসছে নাকি এখনো আসেনি? বেলাল